হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথ সেন্টার। তো আজকে আমি তোমাদের অ্যারিথমেটিকের ওপরে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো। খুব ইম্পর্টেন্ট আর কমন কয়েকটা অঙ্ক আমি চুজ করেছি। এই অঙ্কগুলো তোমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করে খুব কম সময়ের মধ্যে পরীক্ষা সময় কিভাবে করবে সেটাই আজকে আমি তোমাদের শেখাবো। তো আজকে যে অঙ্কগুলো আমি তোমাদের করাবো সেগুলো আছে টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট আর প্রবলেমস অন এজেসের ওপর থেকে। তো ক্লাসটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি করতে থাকো। ক্লাসটা করার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ক্লাসটা করতে, এবং ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, তো আজকের ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো, টু মেন ক্যান বিল্ড এ ওয়াল ইন 9 hours and 10 hours respectively, but if they work together then they use 10 less bricks per hours and build a wall in 5 hours. Find the number of bricks in the wall. ঠিক আছে, তাহলে দুইজন ব্যক্তি মিলে একটা ওয়াল তৈরি করছিল। একজন 9 ঘন্টাতে পুরো ওয়ালটা তৈরি করতে পারে আর একজন 10 ঘন্টাতে। বলছে যে যদি দুজনে মিলে একসাথে কাজ করে তাহলে প্রত্যেক ঘন্টাতে 10টা করে ব্রিক্স ওদের কম লাগে। ঠিক আছে, এবং দুজনে মিলে একসাথে কাজ করলে পুরো কাজটা কমপ্লিট করতে বা পুরো ওয়ালটা কমপ্লিট করতে ওদের 5 ঘন্টা টাইম লাগে। তো প্রশ্ন হচ্ছে যে ওই ওয়ালটা তৈরি করতে কতগুলো ব্রিক লেগেছিল সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। তো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করানোর জন্য আমি তোমাদের একটাই ফর্মুলা বলেছিলাম, সেই ফর্মুলাটা হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল টাইম ইনটু টোটাল এফিসিয়েন্সি। তো এই অঙ্কটাও কিন্তু এই ফর্মুলা ইউজ করেই হবে। তো এখানে যে টাইমগুলো বলেছে আমি ধরে নিচ্ছি যে এ ব্যক্তি আর বি ব্যক্তি। ঠিক আছে, তো আমি টাইমগুলো প্রথমে লিখে নিই। তো এ হয়ে যাচ্ছে 9 আওয়ার্সে কাজটা শেষ করেছে এবং এ 10 আওয়ার্সে। তো টোটাল ওয়ার্কটা বের করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই টাইম যেগুলো থাকে সেইগুলোর এলসিএম নিয়ে নিতে হয়, তাহলেই আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাবো। তাহলে টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 90 ইউনিট আমরা পেয়ে গেলাম, বা একটা ওয়াল তৈরি করতে টোটাল 90টা ব্রিক্স লাগে, এইরকমভাবেও তোমরা বলতে পারো। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক আমরা পেয়ে গেছি, টাইম আমরা জানি। তো এখান থেকে এফিসিয়েন্সি বের করে ফেলতে পারবো। কী করবো, টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ডিভাইড করবো। তাহলে এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 10 এবং এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 9। তার মানে হয়ে যাচ্ছে কি, এ 1 ঘন্টাতে 10 ইউনিট ওয়ার্ক করে আর বি 1 ঘন্টাতে 9 ইউনিট ওয়ার্ক করে, তাই তো। তো দুজনে মিলে যখন আলাদা আলাদাভাবে কাজ করছে তখন ওদের টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে, যখন দুজনে মিলে আলাদা আলাদাভাবে কাজ করছে তখন টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, 10 + 9 মানে 90 হয়ে যাচ্ছে টোটাল এফিসিয়েন্সি। আবার অঙ্কে বলে দিয়েছে যে দুজনে মিলে যখন একসাথে কাজ করে তখন প্রত্যেক ঘন্টাতে ওদের 10টা করে ইট কম লাগে এবং সেক্ষেত্রে 5 ঘন্টাতে পুরো কাজটা কমপ্লিট করতে পারে। দেখো সাধারণত একসাথে কাজ করলে সেখানে কিন্তু বেশি কাজ হয়, তাই তো, বেশি পরিমাণ কাজ হয়, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে উল্টো দিয়েছে। এবারে যেহেতু উল্টো দিয়েছে আমাদের কিছু করার নেই, এভাবেই করতে হবে। তো বলছে যে দুজনে মিলে একসাথে কাজ করলে প্রত্যেক ঘন্টাতে ওদের 10টা করে ইট কম লাগে এবং পুরো কাজটা কমপ্লিট করতে 5 ঘন্টা টাইম লাগে। তাহলে দুজনে মিলে যখন একসাথে কাজ করে তখন ওদের টোটাল এফিসিয়েন্সি কত, কি করব আমরা, টোটাল ওয়ার্ককে ওদের মানে টোটাল যে টাইমটা লাগে সেটা দিয়ে ডিভাইড করলে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব, তাই তো। টোটাল ওয়ার্ককে আমরা টাইম দিয়ে ডিভাইড করব। তো টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 90, টোটাল টাইম কত 5। তো 90কে 5 দিয়ে ডিভাইড করলে 18 হয়ে যাচ্ছে টোটাল এফিসিয়েন্সি যখন দুজনে মিলে একসাথে কাজ করছে, তাই তো। আর দুজনে মিলে যখন আলাদা আলাদাভাবে কাজ করছে তখন এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 19। তাহলে দেখো 19 ছিল 18 এফিসিয়েন্সি, তো এফিসিয়েন্সি কত কমে গেছে, 1 ইউনিট এফিসিয়েন্সি কমে গেছে। আবার অঙ্কে বলে দিয়েছে যে দুজনে মিলে একসাথে কাজ করলে প্রত্যেক ঘন্টাতে 10টা করে ইট কম লাগে। তাহলে তো আমি বলতেই পারি যে এই 1 ইউনিট মানেই হয়ে যাচ্ছে কি 10, তাই তো। 1 ইউনিট মানেই হয়ে যাচ্ছে 10। আমাদেরকে বার করতে হবে যে এই ওয়ালটা তৈরি করতে পুরো কতটা ইট লাগে সেটা, তাই তো। তো আমি ধরেই নিয়েছি যে টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 90, বা একটা ওয়াল তৈরি করতে টোটাল 90টা ইট লাগে। তাহলে 1 ইউনিট মানে যদি 10 হয় তো এই 90 ইউনিট মানে কত সেটাই যদি আমরা বের করে ফেলতে পারি তাহলেই অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 90 ইউনিট মানে কত হবে, 90 × 10 মানে হয়ে যাচ্ছে 900 ইট লাগে পুরো ওয়ালটা তৈরি করতে। ঠিক আছে, তো এখানে হয়ে যাচ্ছে অপশান বি অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে, এ ম্যান গেইনস 10% বাই সেলিং অ্যান আর্টিকেল ফর এ সার্টেন প্রাইস, ইফ হি সেলস ইট অ্যাট ডাবল দ্য প্রাইস দ্য প্রফিট মেড ইজ। তাহলে কি বলছে যে একজন ব্যক্তি 10% প্রফিটে একটা আর্টিকেল বিক্রি করেছে। ঠিক আছে, বলছে যদি ও ওটা ডাবল প্রাইসে বিক্রি করতো তাহলে প্রফিট কত পার্সেন্ট হতো আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো প্রফিট অ্যান্ড লসের অঙ্কও আমি তোমাদের করিয়েছি। তো এখানে গেন পার্সেন্ট কত বলে দিয়েছে, এখানে প্রফিট পার্সেন্ট বলে দিয়েছে 10%, তাই তো। তো প্রথমেই আমরা কি করব, প্রফিট পার্সেন্ট যেটা থাকবে সেটাকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করে নেব। তো ফ্র্যাকশানে কনভার্ট করলে আসছে 1/10। তো ফ্র্যাকশানে কনভার্ট করার পর ডিনোমিনেটারে যেটা আমরা পাবো সেটা সবসময় কি হয়, কস্ট প্রাইস হয়। তার কারণ কি, প্রফিট পার্সেন্টের ফর্মুলা আমরা জানি, প্রফিট
বাই কস্ট প্রাইস ইন্টু 100, তাই তো। তো ডিনোমিনেটারে যেটা থাকে সেটা হয়ে যাচ্ছে কস্ট প্রাইস। তাহলে এখান থেকে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওটা যদি আমরা করে নিই তাহলে কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 10, আর নিউমারেটারে যেটা থাকে সেটা হয়ে যাচ্ছে প্রফিট বা লস যেটা বলবে। তো এক্ষেত্রে বলেছে প্রফিট, তাহলে 10 হয়ে যাচ্ছে কস্ট প্রাইস, এখানে 1 ইউনিট প্রফিট। তাহলে সেলিং প্রাইস কত হবে? অবশ্যই সেলিং প্রাইস কস্ট প্রাইসের থেকে বেশি হবে, কারণ যেহেতু এখানে প্রফিট। তো কত বেশি হবে? 1 বেশি হবে। তো সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 11, ঠিক আছে। তো সিপি আর এসপির মধ্যে আমরা রেশিওটা পেয়ে গেলাম। এবারে অঙ্কটাতে বলেছে যদি ও ডাবল প্রাইসে জিনিসটা বিক্রি করে, তো ডাবল প্রাইসে যখন জিনিসটা বিক্রি করবে তখন সেলিং প্রাইস কত হবে? সেক্ষেত্রে সেলিং প্রাইস হয়ে যাবে 11 ইন্টু 2 মানে 22 হয়ে যাবে সেলিং প্রাইস। তো দেখো এখন সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 22, কিন্তু কস্ট প্রাইস তো সেম, কস্ট প্রাইস যে বেড়েছে সে কথা তো বলেনি। তো কস্ট প্রাইস 10ই আমাদেরকে ধরে নিতে হবে। তো সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 22, কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 10। তাহলে প্রফিট কত হবে? প্রফিট মানে কি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তাহলে প্রফিট হয়ে যাচ্ছে 12। আমাদেরকে বের করতে হবে প্রফিট পার্সেন্ট কত। তো প্রফিট পার্সেন্ট বের করার ফর্মুলা হয়ে যাচ্ছে এইটা, তাই তো, প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। তো প্রফিট কত? প্রফিট হয়ে যাচ্ছে কি 12। কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 10 ইন্টু 100, মানে প্রফিট হয়ে যাবে 120%, মানে অপশান ডি অ্যান্সার। নেক্সট অঙ্ক টাইম অ্যান্ড ওয়ার্কের ওপর কী বলছে? এ প্লাস বি, বি প্লাস সি ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 অ্যান্ড 16 ডেজ রেসপেক্টিভলি, ঠিক আছে। তাহলে বলছে এ প্লাস বি মানে এ আর বি দুজনে মিলে যখন একসাথে কাজ করে তখন একটা কাজ কমপ্লিট করতে 12 দিন টাইম লাগে, আর বি আর সি একসাথে কাজটা করলে 16 দিন টাইম লাগে। ইফ এ ওয়ার্কস ফর 5 days অ্যান্ড বি ওয়ার্কস ফর 7 days অ্যান্ড সি কমপ্লিটস দ্য রিমেইনিং ওয়ার্ক ইন 13 days, দেন ফাইন্ড সি উড কমপ্লিট দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। তাহলে বলছে যে এ কাজ করেছে 5 দিন, বি কাজ করেছে 7 দিন, আর বাকি যে কাজটা পড়ে আছে সেই কাজটা সি করেছে 13 দিনে। তো প্রশ্ন হচ্ছে সি যদি একা প্রথম থেকে শেষ অবধি কাজটা করতো তাহলে কাজটা কত দিনে কমপ্লিট করতো, ঠিক আছে। তো একই রকমভাবে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি, এই ফর্মুলা ইউজ করে আমরা করব। তো প্রথমেই আমরা টোটাল ওয়ার্কটা বের করে নেব। তো এখানে কি বলেছে? এ আর বি আর বি আর সি দুজনে মিলে একসাথে কাজ করলে, ঠিক আছে। তো এ প্লাস বি আর এখানে আমি লিখছি বি প্লাস সি। তো টাইমের রেশিওটা আমরা করে নিই। প্রথমে টাইমটা কি বলে দিয়েছে? এরা হয়ে যাচ্ছে 12 ডেজে আর এরা 16 ডেজে। তাহলে টোটাল ওয়ার্ক বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? 12 আর 16 এলসিএম নিতে হবে। তো এদের এলসিএম হয়ে যাচ্ছে 48। তো 48 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এফিসিয়েন্সি কত হয়ে যাবে? কি টোটাল ওয়ার্ককে আমরা টাইম দিয়ে ডিভাইড করব। তো এখানে হয়ে যাচ্ছে 4, এটা হয়ে যাচ্ছে 3, মানে এ প্লাস বি দুজনে মিলে যখন একসাথে কাজ করবে তখন 1 ডেজে ওরা 4 ইউনিট কাজ করতে পারবে, আর বি আর সি যখন একসাথে কাজ করবে তখন 1 ডেজে ওরা 3 ইউনিট কাজ করতে পারবে। এটাই হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি, আমরা জানি, তাই তো। তো এবারে দেখো কি বলেছে যে এ 5 দিন কাজ করেছে, বি 7 দিন কাজ করেছে, তাই তো। এ 5 দিন কাজ করেছে। আবার দেখো এ কিন্তু একা কাজ করে না, এর সাথে কিন্তু বি কাজ করে, কারণ অঙ্কে বলেই দিয়েছে যে এ আর বি দুজনে মিলে একসাথে কাজ করছে 12 দিনে। তাহলে এ কিন্তু একা করছে না, এর সাথে বি কাজ করছে। তো এ যদি 5 দিন কাজ করে তাহলে এর সাথে 5 দিন কাজ বিও করেছে, তাই তো। তাহলে এ আর বি দুজনে মিলে একসাথে 5 দিন কাজ করেছে এবং কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করেছে? 4 এফিসিয়েন্সি নিয়ে। তাহলে 5 দিন 4 এফিসিয়েন্সি নিয়ে কাজ করলে টোটাল কাজের পরিমাণ কত হবে? 20। তার কারণ আমরা জানি ফর্মুলা টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি। কতদিন কাজ করেছে আর কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করেছে সেইটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলেই আমরা টোটাল ওয়ার্কটা পেয়ে যাব। তাহলে এ আর বি দুজনে মিলে 5 দিনে 20 ইউনিট কাজ করেছে, তাই তো। টোটাল ওয়ার্ক আমরা আবার জানি 48, সেখান থেকে ওরা কিন্তু 20 ইউনিট করে ফেলেছে। তাহলে আর কতটুকুনি কাজ পড়ে আছে? আর পড়ে আছে 28 ইউনিট কাজ পড়ে আছে, তাই তো। আচ্ছা, তারপরে কি বলেছে? এ 5 দিন কাজ করেছে এবং বি 7 দিন কাজ করেছে, ঠিক আছে। বি 7 দিন কাজ করেছে, কিন্তু বি তো এর সাথে অলরেডি 5 দিন করে ফেলেছে, তাই না। বি টোটাল 7 দিন কাজ করেছে, এর সাথে 5 দিন করে ফেলেছে। তার মানে বি আর কতদিন কাজ করবে? বি আর 2 দিন কাজ করবে, তাই তো। আবার দেখো বি কিন্তু একা কাজ করে না, বি এর সাথে কাজ করে ফেলেছে এবং এ চলে যাওয়ার পর বি কিন্তু সি এর সাথে কাজ করেছে, তাই তো। বি কিন্তু একা একা কাজ করছে না। তাহলে এই যে বি আর 2 দিন কাজ করবে সেখানে বি এর সাথে কে ছিল? সি ছিল। তার মানে বি আর সি দুজনে মিলে 2 দিন কাজ করেছে, কত এফিসিয়েন্সি নিয়ে? 3 এফিসিয়েন্সি নিয়ে। তো ওরা যদি দুজনে মিলে 3 এফিসিয়েন্সি নিয়ে 2 দিন কাজ করে কতটা কাজ হবে? 6 ইউনিট কাজ হবে। তো দেখো এ আর বি কাজ করে চলে যাওয়ার পর আর 28 ছিল, তার মধ্যে বি আর সি দুজনে মিলে 6 ইউনিট করে ফেলেছে। তাহলে আর কতটুকুনি কাজ পড়ে আছে? আর 22 ইউনিট কাজ পড়ে আছে। তো এই যে 22 ইউনিট কাজ, এই কাজটা এখন কে করবে? বি এর তো 7 দিন কাজ হয়ে গেছে, এর সাথে 5 দিন আর এর সাথে 2 দিন, তো বি চলে গেছে। তাহলে বাকি যে কাজটা পড়ে আছে সেই কাজটা এখন কে করবে?
সি করবে, তাই তো। আবার অঙ্কে বলে দিয়েছে যে সি 13 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, তো সি 13 দিন করতে পারে, বি এর সাথে অলরেডি ও 2 দিন করে ফেলেছে, তাহলে সি আর কতদিন কাজ করবে, আর 11 দিন কাজ করবে। 13 দিন সি টোটাল কাজ করে, বি এর সাথে 2 দিন করে ফেলেছে, আর তার মানে 11 দিন করবে। তো 11 দিনে ওকে কতটা কাজ করতে হবে, 22 ইউনিট কাজ করতে হবে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, আমরা এফিসিয়েন্সি বের করার জন্য কি ওয়ার্ককে আমরা টাইম দিয়ে ডিভাইড করব, তাহলে সিকে আর 22 ইউনিট কাজ করতে হবে, 11 দিন মানে 11 এফিসিয়েন্সি দিয়ে কমপ্লিট করতে হবে। তাহলে কত দিনেও কমপ্লিট করতে পারবে কাজটা, 2 ডেজে কাজটা কমপ্লিট করতে পারবে, তাই তো। 2 ডেজে নয়, সরি, এটা হয়ে যাচ্ছে সি এর এফিসিয়েন্সি। সি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম কিন্তু 2। তো এখন বলেছে প্রথম থেকে শেষ অবধি কাজটা করলে সি একা কতদিনে কাজটা কমপ্লিট করতে পারতো। তো প্রথম থেকে শেষ অবধি কাজটা করলে ওকে পুরো কাজটা কতটা করতে হতো, 48 ইউনিট করতে হতো। কত এফিসিয়েন্সি নিয়ে, সি এর এফিসিয়েন্সি 2 আমরা পেয়ে গেছি, তাহলে কতদিন টাইম লাগতো, টাইম বের করার জন্য আমরা টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করব, তাহলে 48কে আমরা 2 দিয়ে ডিভাইড করব, 24 ডেজে ও পুরো কাজটা কমপ্লিট করতো যদি প্রথম থেকে শেষ অবধি কাজটা ও একা করতো। তাহলে এখানে হয়ে যাচ্ছে অপশন বি অ্যান্সার। নেক্সট অঙ্ক সিম্পল ইন্টারেস্টের কি বলছে, এ ম্যান ইনভেস্টেড 1/3 অফ হিজ ক্যাপিটাল অ্যাট 7%, 1/4 at 8% and remaining at 10% per annum simple interest. If his annual income is rupees 561, find the capital. ঠিক আছে, তো বলছে একজন ব্যক্তির টোটাল ক্যাপিটাল যতটা তার 1/3 ও ইনভেস্ট করেছে 7% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে, 1/4 ইনভেস্ট করেছে 8% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে, আর বাকি যেইটুকুনি পড়ে আছে সেইটুকুনি ও 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে ইনভেস্ট করেছে। তো প্রশ্ন হচ্ছে যে ওর যদি টোটাল অ্যানুয়াল ইন্টারেস্ট 561 টাকা হয় তাহলে ক্যাপিটাল কত ছিল সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ধরে নিচ্ছি টোটাল ক্যাপিটালটা আমি ধরে নিচ্ছি কি 12 ইউনিট। ঠিক আছে, এই 12 ইউনিট আমি কেন ধরে নিলাম বা কোথা থেকে পেলাম সেটা বলে দিই। দেখো, প্রথম ক্ষেত্রে বলেছে 1/3 টোটাল ক্যাপিটালের 1/3 বলেছে, আর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে টোটাল ক্যাপিটালের 1/4। তো এই 12টা পেয়েছি, এই 3 আর 4 ডিনোমিনেটারে যেগুলো আছে সেইগুলোর এলসিএম করে আমি 12 ইউনিট পেলাম, কারণ 12 ইউনিট ধরে নিলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো টোটাল ক্যাপিটাল 12 ইউনিট আমি ধরে নিয়েছি। প্রথম ক্ষেত্রে ও 1/3 টোটাল ক্যাপিটালের 1/3 ইনভেস্ট করছে, তো 12 যদি টোটাল ক্যাপিটাল হয় তার 1/3 মানে 4 ইউনিট ও ইনভেস্ট করেছে, এবং কত পার্সেন্ট পার অ্যানামে, 7% পার অ্যানামে। তাহলে পার অ্যানাম মানে 1 বছরের জন্য, বা এখানে অ্যানুয়াল ইনকাম বলেছে, তো টাইম এখানে 1 বছরই আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে ও 4 ইনভেস্ট করেছে 7% পার অ্যানামে, মানে টোটাল সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 28%, তাই তো। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে 1/4, তো 12-এর 1/4 মানে 3 ইউনিটও ইনভেস্ট করেছে 8% পার অ্যানামে, তার মানে কত 24। আর বাকি যেইটুকুনি পড়ে আছে, তাহলে বাকি কতটা পড়ে আছে, দেখো 4, 3 আমরা পেয়ে গেছি, মানে টোটাল 7, বাকি হয়ে যাচ্ছে 12। তো 12 থেকে যদি 7 আমরা বাদ দিই তাহলে আর 5 ইউনিট পড়ে আছে, তো এই 5 ইউনিটও 10% পার অ্যানামে ইনভেস্ট করেছে, তাহলে কত হয়ে যাচ্ছে 50%, তাই তো। তো এই যে টোটাল সিম্পল ইন্টারেস্ট তিন ক্ষেত্রে আমরা টোটাল সিম্পল ইন্টারেস্ট যদি অ্যাড করি তাহলে কত হয়ে যাচ্ছে, টোটাল সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 102%, তাই তো। 102% হয়ে যাচ্ছে টোটাল সিম্পল ইন্টারেস্ট, বা এটাকে এইভাবে লিখি 102/100 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, অঙ্কে আবার বলে দিয়েছে যে টোটাল অ্যানুয়াল ইনকাম বা টোটাল সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 561। তো এই জিনিসটা মানেই 561 আমরা বলতে পারি, তাই তো। তো 102/100 মানেই হয়ে যাচ্ছে কি 561। তো আমাদেরকে বার করতে হবে যে ক্যাপিটাল কত, তো ক্যাপিটাল আমরা কত ধরে নিয়েছি, 12 ইউনিট আমরা ধরে নিয়েছি ক্যাপিটাল। তো এইটা মানে যদি 561 হয় আমাদেরকে বের করতে হবে 12 মানে কত, তাই তো। তো ঐকিক নিয়মের সাহায্যে 1 মানে কত আমরা বের করে নিই, 1 মানে কত হবে 561 বাই এটা, তো 102/100, 100টাকে আমি ওপরে পাঠিয়ে দিলাম। তাহলে 12 ইউনিট মানে কত হবে, 12 ইউনিট মানে হবে 561/102 ইন্টু 100 ইন্টু 12, তাই তো। তো এটাকে যদি তোমরা কাটাকুটি করো তোমাদের হয়ে যাবে 6600, মানে অপশান এ অ্যান্সার, বা টোটাল ক্যাপিটাল হয়ে যাচ্ছে 6600 টাকা। ওকে, আমি তোমাদের জানিয়ে রাখতে চাই কম্পিটিটিভ ম্যাথ সেন্টারের অনলাইন লাইভ ক্লাস স্টার্ট হয়ে গেছে। এটা অবশ্যই আমাদের পেড কোর্স, যেখানে ডিউরেশন 1 ইয়ার, সপ্তাহে 2 দিন করে এখানে অনলাইন লাইভ ক্লাস করানো হয়। স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু এখানে ম্যাথ প্র্যাকটিস করানো হয়। স্টাডি মেটেরিয়ালস, নোট, এই সমস্ত কিছু অনলাইনে প্রোভাইড করা হয়। চ্যাপ্টার ওয়াইজ এখানে ক্লাস করানো হয়, আর প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু একদম বেসিক লেভেল থেকে স্টুডেন্টদের শেখানো হয়। লেন্দি প্রসেস এবং শর্টকাট প্রসেস, দুটো প্রসেসই কিন্তু অ্যাপ্লাই করে
এখানে স্টুডেন্টদের অঙ্ক শেখানো হয়, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার সলভ করানো হয়, আর অনলাইন মক টেস্ট নেওয়া হয় কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের পর। আর আমাদের এই অনলাইন পেড কোর্সটা করার জন্য পুরো 1 ইয়ারের ফিস একসাথে দেওয়ার কখনোই প্রয়োজন পড়ে না, এখানে মান্থলি সিস্টেমে ফিস নেওয়া হয়। তো সমস্ত ডিটেলস ভালোভাবে জানার পর তোমরা যারা আমাদের এই অনলাইন পেড কোর্সটা করতে চাও তারা কন্ট্যাক্ট করে নিও। স্ক্রিনে যে নাম্বারটা আসছে সেই নাম্বারে তোমরা ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট অঙ্ক প্রফিট অ্যান্ড লস কি বলছে, এ ডিসঅনেস্ট ডিলার ক্লেমস টু সেল হিজ গুডস অ্যাট দ্য কস্ট প্রাইস বাট ইউজেস এ ফলস ওয়েট অফ 900 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি, ফাইন্ড হিজ গেন পার্সেন্ট। ঠিক আছে, অ্যাকচুয়াল গেন পার্সেন্ট কত সেটা বার করতে দিয়েছে। তো বলছে যে একজন ডিসঅনেস্ট ডিলার সে ক্লেম করছে যে সে তার জিনিসটা কস্ট প্রাইসে বিক্রি করছে, কিন্তু ওয়েট করার সময় যেখানে ওর 1 কেজি ওয়েট করার কথা সেখানে সে 900 গ্রাম ওয়েট করছে। তো প্রশ্ন হচ্ছে যে ওর গেন পার্সেন্ট কত সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে কস্ট প্রাইস 1 গ্রামের দাম 1 টাকা, এইরকমভাবে আমি ধরে নিচ্ছি যে লেট কস্ট প্রাইস 1 গ্রামের দাম হয়ে যাচ্ছে কি ₹1। ঠিক আছে, তো এখানে 900 গ্রামের কথা বলেছে, তাহলে 900 গ্রামের কস্ট প্রাইস কত হবে 900 রুপিস, আর 1000 গ্রামের কস্ট প্রাইস কত হবে 1000 রুপিস হবে, তাই তো। তো অঙ্কে যেটা বলেছে যে ওর দেওয়ার কথা 1000 গ্রাম কিন্তু ও দিয়েছে 900 গ্রাম, কিন্তু টাকাটাও কত নিয়েছে 1000 গ্রামের টাকা নিয়েছে, তাই তো। তাহলে দেখো ও তো কিনেছে 900 গ্রাম, 900 গ্রাম ও যেখানে দিয়েছে সেখানে ও 900 গ্রামই কিনেছে। তাহলে যখন আমি কেনার কথা বলছি বা ও যখন বাই করছে তখন ও 900 গ্রাম বাই করেছে এবং কত টাকা দিয়ে কিনেছে 900 টাকাতে কিনেছে জিনিসটা। ঠিক আছে, কিন্তু ও যখন জিনিসটা সেল করছে সেখানে ও সেল করছে কিন্তু 900 গ্রাম। ঠিক আছে, ও দেখাচ্ছে যে ও 1000 গ্রাম সেল করেছে কিন্তু অ্যাকচুয়ালি তো ও 900 গ্রাম দিচ্ছে, কিন্তু ও টাকাটা কত নিচ্ছে 1000 গ্রামের টাকা নিচ্ছে, তাই তো। তাহলে ও যখন সেল করছে তখন 900 গ্রাম সেল করছে 1000 রুপিসে, তাহলে ওর এখান থেকে প্রফিট কত হয়েছে, প্রফিট হয়েছে 100, তাই তো 100 টাকা ওর প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্ট বের করার ফর্মুলা আমরা কি জানি, প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। তো এখানে ওর প্রফিট হয়েছে 100 টাকা, যেখানে কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হয়ে যাচ্ছে কি 900 ইন্টু 100। তো এটা যদি তোমরা কাটাকুটি করো কত হবে, এখানে হয়ে যাবে 11 1/9% ওর হয়েছে প্রফিট পার্সেন্ট, মানে এখানে অপশান বি হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক সিম্পল ইন্টারেস্টের, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক আর ইন্টারেস্টিং অঙ্ক। কি বলছে দেখো, এ সাম অফ ₹1750 ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস such that the interest on the first part at 8% simple interest per annum and on the other part at 6% simple interest per annum is equal. Find the interest on each part. তাহলে কি বলছে যে 1750 টাকা টোটাল ডিভাইড করে দেওয়া হয়েছে দুটো পার্টে। তাহলে প্রথম পার্টটা বলছে 8% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, আর সেকেন্ড পার্টটা হয়ে যাচ্ছে 6% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, কিন্তু এই দুটো পার্টের সিম্পল ইন্টারেস্টটা ইকুয়াল। তো প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক পার্টে সিম্পল ইন্টারেস্ট কত সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো অঙ্কটা অবশ্যই আমরা ট্রিক অ্যাপ্লাই করে করব। তো দেখো এইখানে আমি লিখছি পার্ট এ এবং এখানটায় আমি লিখব পার্ট বি। ঠিক আছে, তো দেখো এখানে প্রথম পার্টে কত বলে দিয়েছে 8% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। তো আমি ধরে নিচ্ছি যে সামটা আমি লিখছি, ধরো প্রথম পার্টে সাম হয়ে যাচ্ছে কি 100 আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট কত হবে, এখানে বলেছে 8% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, তো সাম যদি 8 হয় তাহলে ইন্টারেস্ট কত হয়ে যাবে 8। ঠিক আছে, সেকেন্ড পার্টেও আমি সাম ধরে নিচ্ছি 100 এবং সেকেন্ড পার্টেও কি বলেছে রেটটা 6% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, তাহলে সেকেন্ড পার্টের ইন্টারেস্ট কত হয়ে যাবে অনলি 6 হয়ে যাবে সেকেন্ড পার্টের ইন্টারেস্ট, তাই তো। ইন্টারেস্ট কিভাবে হয়, প্রিন্সিপালের ওপরে রেট বসে তবেই আমরা ইন্টারেস্ট ক্যালকুলেট করি, তাই তো। তো প্রিন্সিপাল যদি 100 হয় আর সেখানে যদি রেট 6% হয় মানে 6/100 এবং সেটা যদি আমরা 1 বছরের জন্য ক্যালকুলেট করি তাহলে ইন্টারেস্ট কত হবে 6 এবং এক্ষেত্রে হয়ে যাবে 8। ঠিক আছে, আবার কি বলে দিয়েছে যে ইন্টারেস্টটা কিন্তু দুটো পার্টের ক্ষেত্রে ইকুয়াল বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ইন্টারেস্ট বেরিয়েছে 8, এখানে ইন্টারেস্ট বেরিয়েছে 6, তাহলে এই 6 আর 8 এই দুটো পার্টকে আমি ইকুয়াল করব। এই দুটো পার্টকে ইকুয়াল করার জন্য কি এই 8 আর 6-এর এলসিএম নিতে হবে। তো এলসিএম অফ 8 আর 6 কত 24, তার মানে এই দুটো পার্টকেই আমাকে 24 করতে হবে। তাহলে এটাকে 24 করতে গেলে এটাকে আমায় 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এবং এটাকে
4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো ইন্টারেস্টকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে অবশ্যই এটার যে সাম সেটাকেও আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? নাহলে তো ব্যাপারটা ডিসব্যালেন্স হয়ে যাবে। আর এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানটাও আমাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে আমি সাম কত পেলাম 300 এবং এখানে আমি সাম পেলাম 400। আর সিম্পল ইন্টারেস্ট আমি কত পেলাম, সিম্পল ইন্টারেস্ট আমি পেলাম 24 দুই ক্ষেত্রেই, তাই তো। তো এইখান থেকে আমরা কি বলতে পারছি, টোটাল সাম কত হচ্ছে বা টোটাল প্রিন্সিপাল আমরা কত পাচ্ছি, 300 প্লাস 400 মানে 700 আমরা পেয়ে যাচ্ছি টোটাল সাম, যেখানে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 24, তাই তো। আবার অঙ্কে বলে দিয়েছে যে টোটাল সাম হয়ে যাচ্ছে 1750, তাহলে সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক ক্ষেত্রে কত সেটা বার করতে হবে। তো আমরা তো তাহলে বলতেই পারি যে এই 700 মানেই হয়ে যাচ্ছে 1750, তাই তো। তো 700 মানে 1750 হলে 1 মানে কত হয়ে যাবে, 1750 বাই 700। আমাদেরকে বার করতে হবে 24 মানে কত, তাই তো। তাহলে 24 মানে হয়ে যাবে 1750 বাই 700 ইন্টু 24। তো এটাকে যদি তোমরা কাটাকুটি করো 7 দিয়ে কত হয়ে যাবে, এখানে 7 0 10, 5 দিয়ে হয়ে যাচ্ছে 2, 5 2 দিয়ে হয়ে যাচ্ছে কি 12, তার মানে 60। তো সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে ₹60, মানে অপশান এ হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, তো তোমরা কিন্তু এই রকম প্রসেসে অঙ্কটা করে নেবে, এটা কিন্তু অনেক সহজ আর অনেক ইজি একটা অঙ্ক। প্রবলেমস অন এজ থেকে কি বলছে, দ্য রেশিও অফ দ্য এজ অফ এ ফাদার অ্যান্ড হিজ সন 10 years hence will be 5:3, while 10 years ago it was 3:1. The ratio of the age of the son to that of his father today is, তাহলে কি বলছে যে ফাদার এবং সনের মধ্যে 10 বছর পর এজের রেশিও হবে 5:3, যেখানে 10 বছর আগে ওদের এজের রেশিও ছিল 3:1। তো প্রশ্ন হচ্ছে কি যে প্রেজেন্টে সন আর ফাদারের মধ্যে এজের রেশিও কত সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তো দেখো ফাদার ইজ টু সন বলে দিয়েছে, তো প্রেজেন্ট এজ কত সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। প্রেজেন্ট এজ কত বা প্রেজেন্ট এজের রেশিও কত আমরা জানি না, ঠিক আছে। 10 years ago, 10 years এগোতে ফাদার আর সনের মধ্যে এজের রেশিও ছিল কত, 3:1, 3:1 ছিল 10 years এগোতে ফাদার আর সনের মধ্যে এজের রেশিও। অ্যান্ড 10 years আফটার, 10 years আফটার ফাদার আর সনের মধ্যে এজের রেশিও কত হবে, 5:3 হয়ে যাবে এজের রেশিও, যেখানে প্রেজেন্ট এজ কত সেটা কিন্তু আমরা জানি না। 10 years এগোতে ছিল 3:1 এবং 10 years পরে হবে 5:3, ঠিক আছে। তো এখন যদি শুধু আমরা ফাদারের কথাটা বলি, তাহলে ফাদারের 10 years এগোতে যদি এজ 3 হয়, তাহলে 10 years পরে প্রেজেন্ট এজের থেকে 10 years পরে 5 হবে। তাহলে এই যে 10 years এগো আর 10 years আফটার, মানে এই 20 বছরের মধ্যে এজের ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, 2, তাই তো। আগে ছিল 3, পরে হয়ে যাচ্ছে 5, তো 2 হয়ে যাচ্ছে। এই 2 মানে কত, 2 মানে হয়ে যাচ্ছে 20 ইয়ার্সের ডিফারেন্স, প্রেজেন্ট এজ থেকে 10 years এগো আর প্রেজেন্ট এজ থেকে 10 years পরে, তার মানে 20 ইয়ার্সের ডিফারেন্স হয়ে যাচ্ছে 2। আবার সনের কথা যদি আমরা বলি তাহলে সনের ক্ষেত্রেও তাই, দেখো প্রেজেন্ট এজের আগে 10 years এগোতে ছিল 1, 10 years পরে হয়ে যাচ্ছে 3, তো এক্ষেত্রেও এদের এজের ডিফারেন্স মানে 20 ইয়ার্সের এজের ডিফারেন্স কত, 2। তাহলে তো আমরা বলতেই পারি যে এই 2 মানেই হয়ে যাচ্ছে কি 20 ইয়ার্স, তাই তো। 2 মানেই হয়ে যাচ্ছে 20 ইয়ার্স, তাহলে 1 মানে কত, 1 মানে হয়ে যাচ্ছে কি 10। বলেছে যে প্রেজেন্ট এজের রেশিওটা বার করতে, তো প্রেজেন্ট এজ তো আমরা জানি না, তাহলে যে কোনো একটা বার করব, হয় 10 years এগো অথবা 10 years আফটার। তো আমি 10 years আফটারটা বার করছি। তো 1 মানে যদি 10 হয় তাহলে 5 মানে কত হবে, 5 মানে হয়ে যাচ্ছে 50 ইয়ার্স এবং 3 মানে হয়ে যাচ্ছে কি 30 ইয়ার্স। তাহলে আফটার 10 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স ফাদারের এজ হয়ে যাবে 50 ইয়ার্স অ্যান্ড আফটার 10 ইয়ার্স সনের এজ হয়ে যাবে 30 ইয়ার্স। কিন্তু এখানে চেয়েছে যে প্রেজেন্ট এজ, তাই তো, প্রেজেন্ট এজটা জানতে চেয়েছে এবং বলেছে যে সন আর ফাদারের মধ্যে রেশিওটা। তো সন ইজ টু ফাদারের আমরা প্রেজেন্ট এজের রেশিওটা তাহলে আমরা কি কি পাবো, দেখো সনের আফটার 10 ইয়ার্স এজ হয়ে যাচ্ছে 30, তাহলে 10 ইয়ার্স এগোতে বা প্রেজেন্ট এজ কত হবে, অবশ্যই 20, তাই তো। আর ফাদারের যদি 50 হয় তাহলে 10 ইয়ার্স এগোতে বা প্রেজেন্ট এজ 10 ইয়ার্স এগো কত হবে, 50 মাইনাস 10 হয়ে যাচ্ছে কি 40, তো কত হয়ে যাচ্ছে 1:2 হয়ে যাচ্ছে সন আর ফাদারের প্রেজেন্ট এজের রেশিও, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান এ অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো একটা কথা বলি, এখানে দেখো এই যে আমরা করলাম 2 মানে হয়ে যাচ্ছে 20, এইটা কিন্তু আমরা তখনই করতে পারবো যখন এই দিকের
ডিফারেন্স আর এই দিকের ডিফারেন্সটা ইকুয়াল হবে। দেখো এই দিকের ডিফারেন্স হয়ে যাচ্ছে 2 আর এদিকেও ডিফারেন্স হয়ে যাচ্ছে 2, সেই কারণেই কিন্তু 2 মানে 20 বলেছি। কিন্তু কোনো কোনো অঙ্কে থাকতে পারে যে এই দিকের ডিফারেন্স আর এই দিকের ডিফারেন্সটা আনইকুয়াল আসবে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, ঠিক আছে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই, কারণ এই টাইপের অঙ্কগুলোও আসে। যদি ডিফারেন্স ইকুয়াল না আসে, এই দিকটা আর এই দিকটা যদি ইকুয়াল না আসে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, ঠিক আছে। ধরো এরকম থাকলো যে ফাদার ইজ টু সন 3:1 ধরো থাকলো, এবং এইটা ধরো থাকলো যে 5:2। এখানে আছে কি 5:3, তো এখানে থাকলো 5:2। যদি থাকে তাহলে আমরা কি করব, দেখো এই দিকটা তো ডিফারেন্স 2 হয়ে যাচ্ছে আর এই দিকটা হয়ে যাচ্ছে ডিফারেন্স 1, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব। সবসময় মনে রাখবে এইখানে যা ডিফারেন্স মানে 5 আর 2, এখানে যা ডিফারেন্স কত, এই ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 3, এই 3 দিয়ে আমরা এইটাকে মাল্টিপ্লাই করব, আর এইটার যা ডিফারেন্স, এইটার ডিফারেন্স কত 2, এই 2 দিয়ে আমরা এইগুলোকে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তো কি হবে, 3 দিয়ে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কত হয়ে যাবে, 3 3 9:3, আর এইটা কত হয়ে যাচ্ছে 2, 2 দিয়ে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কত হয়ে যাবে 10:4, তাই তো। তো এখানে দেখো আমরা ডিফারেন্স 1 পেলাম, এদিকেও আমরা ডিফারেন্স 1 পেলাম, তাহলে দেখো এখন কিন্তু আমাদের ইকুয়াল চলে এলো। তো এখন আমরা করতে পারবো যে 1 মানে হয়ে যাচ্ছে কি 20। এবারে কিন্তু আমরা এই রেশিওটাই ধরে নেব, এই রেশিওটা কিন্তু ধরে আর আমরা করব না, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে আমি আরেকবার বলছি, যদি ইকুয়াল না থাকে, এই দুটো যদি ইকুয়াল না থাকে, তাহলে এইটার যা ডিফারেন্স হবে, তলার যা ডিফারেন্স হবে সেইটা দিয়ে আমরা প্রথমেরগুলোকে মাল্টিপ্লাই করব, আর ওপরে যেটা ডিফারেন্স হবে সেটা দিয়ে আমরা এইটাকে মাল্টিপ্লাই করব। তারপরে যদি আমরা ডিফারেন্সটা নিই তখনই কিন্তু ডিফারেন্সটা ইকুয়াল হয়ে যাবে, এবং তারপর আমরা যে ক্যালকুলেশনগুলো করব সবটাই কিন্তু এই রেশিওটা ধরে করব, এইগুলো কিন্তু আর ধরবো না, ঠিক আছে। তো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, প্রবলেমস অন এজসের অঙ্কগুলো কিন্তু এই প্রসেসেই করতে হয়। নেক্সট অঙ্ক আর আজকের লাস্ট অঙ্ক কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট এজ of Anil and Sudhir is 6 years. The ratio between their age after 4 years will be 3:4. হোয়াট ক্যান বি দ্য প্রেজেন্ট এজ অফ সুধীর। তাহলে কি বলছে, অনিল আর সুধীরের প্রেজেন্ট এজের রেশিওটা বলে দিয়েছে 6 ইয়ার্স। 4 বছর পর অনিল আর সুধীরের এজের রেশিওটা দাঁড়াবে 3:4। তো প্রশ্ন হচ্ছে যে সুধীরের প্রেজেন্ট এজ কত, সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। সবসময় মনে রাখবে যে যখনই আমরা এজের ডিফারেন্স নিই না কেন, জন্মের সময় এজের ডিফারেন্স যা হবে 10 বছর পরেও কিন্তু এজের ডিফারেন্স সেটাই থাকবে, এবং 50 বছর পরেও কিন্তু এজের ডিফারেন্স সেটাই থাকবে, ঠিক আছে। এজের ডিফারেন্স কিন্তু কখনো চেঞ্জ হয় না, কিন্তু যদি আমরা এজের সামনে সেটা কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এজের ডিফারেন্স কখনো চেঞ্জ হয় না। যেমন ধরো তোমার এজ এখন 25 ইয়ার্স, ঠিক আছে, তোমার এজ ধরো 25 ইয়ার্স এবং তোমার ভাইয়ের এজ ধরো 20 ইয়ার্স। তো তোমাদের মধ্যে এজের ডিফারেন্স কত, এজের ডিফারেন্স হয়ে যাচ্ছে 5 ইয়ার্স, তাই তো। 10 বছর পরে তোমার এজ কত হয়ে যাবে 35, এবং 10 বছর পর তোমার ভাইয়ের এজ হয়ে যাবে 30। তো সেক্ষেত্রেও কিন্তু এজের ডিফারেন্স 5 ইয়ার্সই থাকছে, ঠিক আছে। তাহলে এজের ডিফারেন্স কিন্তু কখনো চেঞ্জ হয় না। তো প্রেজেন্ট এজ যদি অনিল আর সুধীরের ডিফারেন্স হয় 6 ইয়ার্স, এবং 4 বছর পরে কি, তাহলে ওই ডিফারেন্স 6 ইয়ার্সই থাকবে, তাই তো। তো অনিল আর সুধীরের এজের রেশিওটা কত, 3:4 আফটার 4 ইয়ার্স, তাই তো, আফটার 4 ইয়ার্স। তো এদের মধ্যে এজের ডিফারেন্স কত, 1। তাহলে এই 1 মানেই হয়ে যাচ্ছে 6 ইয়ার্স, আমরা বলতেই পারি, কারণ বলেই দিয়েছে যে প্রেজেন্ট এজের রেশিওটা প্রেজেন্ট এজের ডিফারেন্সটা 6 বছর বলে দিয়েছে, তাহলে 1 মানেই হয়ে যাচ্ছে 6 বছর। এখানে জানতে চেয়েছে যে সুধীরের প্রেজেন্ট এজ কত, তো প্রেজেন্ট এজ তো আমরা জানি না, আফটার 4 ইয়ার্স সুধীরের এজ কত হবে সেটা আমরা বার করে নিতে পারবো। তো কত, সেটা হয়ে যাচ্ছে 4। তো 1 মানে যদি 6 হয় তাহলে 4 মানে কত হবে, 4 মানে হয়ে যাচ্ছে 4 6 24, তাই তো। তার মানে কি 4 বছর পর সুধীরের এজ হবে 24 বছর, কিন্তু এখানে প্রেজেন্ট এজ জানতে চেয়েছে, তাহলে প্রেজেন্ট এজ করার জন্য আমরা কি করব, 24 থেকে আমরা 4 মাইনাস করব, মানে 20 ইয়ার্স হয়ে যাবে সুধীরের প্রেজেন্ট এজ। তো এখানে অপশান সি অ্যান্সার। তো আজকের ক্লাসে এই 8টা অঙ্কই থাকলো। ক্লাসটা শেষ অবধি করার জন্য থ্যাংক ইউ। তো কেমন লাগলো ক্লাসটা সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা এখনও অবধি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই কম্পিটিটিভ ম্যাথস সেন্টার নামে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।